গীতার এই অবস্থার জন্য স্বস্তিক এবার টিপের মুখোমুখি হয়ে টিপের কাছ থেকে জানতে চাইল স্বস্তিকের আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গীতা মেহেক কে নিয়ে আসে সেই স্বস্তিককে তাদের বস্তিতে, আর সেখানে এনে বলতে লাগলো, স্বস্তিক তুমি দেখতে পাচ্ছ এই ঘরটা আমার ঘর, এই ঘরের সামনে তুমি একদিন আমাকে প্রপোজ করেছিলে, তারপর আমি দরজা খুলে দেখে অনেকগুলো ফুল দিয়ে তুমি সাজিয়ে রেখেছো। তখনই তুমি আমাকে বলেছিলে যে আমি গীতায় হাত রেখে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কি মনে পড়ছে? স্বস্তিক তখন বলতে লাগলো, না, না আমার কিছু মনে পড়ছে না। এদিকে মেহেক তখন বলতে লাগলো, "চোরদা ভাই তুই আরেকটু মনে কর তোর ভালোবাসার মানুষটা এখানেই থাকতো। তুই সবসময় এখানে আসতি। তুই আমাদেরকে বলতি যে তোর একজন ভালোবাসার মানুষ আছে। তুই ওকে অনেক ভালোবাসিস। তোর কি মনে পড়েছে? বল, বল।" কিন্তু স্বস্তিক তখন বলতে লাগলো, না আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার কোনো কিছু মনে পড়ছে না। তখন গীতা বলতে লাগলো, স্বস্তিক বাবু আপনি মনে করুন এই দোকানটা থেকে আপনি সবসময় গরম, গরম চা খেতেন। এই বস্তির লোকরা সবাই আপনাকে খুব ভালো জামাই বলতো। বেস্ট জামাই হিসাবে আপনাকে সবাই আ জানতো। আপনি ভেবে দেখুন এই দোকানটার কথা আপনার মনে আছে? এই দোকানটাতে আপনি প্রতিনিয়ত আসতেন। কিন্তু কোনো কথাই মনে পড়ে না। মেহেক তখন বলতে লাগলো, "এই ছোদ্দা ভাই তোর কি মনে পড়ছে না? এই গীতা বৌদি হলো তোর স্ত্রী। গীতা বৌদির কাছে তুই রোজ ছুটে, ছুটে আসতি মনে কর?" তখন স্বস্তিক বলতে লাগলো, "আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। আমি না আর সহ্য করতে পারছি না ব্যথা।" তখনই মেহেক বলতে লাগলো, একবার ছোটদা ভাই তুই বুঝার চেষ্টা কর। একবার মনে করার চেষ্টা কর। সত্যি তুই যদি একবার ভাবিস তাহলে তোর মনে পড়ে যাবে গীতা বৌদি তোর স্ত্রী। অঙ্কিত তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ দাদা ভাই তুমি একবার ভাবো, দেখবে তোমার মনে পড়ে যাবে। আমরা কেউ ভালো নেই। মেহেক ভালো নেই, আমি ভালো নেই, এই তোমার বাবা অগ্নিজিৎ বাবু ভালো নেই, গীতা ভালো নেই, কেউ ভালো নেই।" তখনই স্বস্তিক বলতে লাগলো, "আমার জন্য কেউ ভালো নেই?" মেহেক তখন বলতে লাগলো, "না কেউ ভালো নেই।" গীতা তখন জড়িয়ে ধরে আবারও বলতে লাগলো, "স্বস্তিক বাবু আপনি আপনি মনে করে দেখুন, এখানে আপনি আমাকে স্কুটি গিফট দিয়েছিলেন। আপনি আমাকে লেডিস ই সালমান খাঁ বলতেন। মনে আছে আপনার? আমি যখন প্রাইড করতাম সবকিছু আপনার মনে আছে। একবার আপনি আমাদেরকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন। প্লিজ আপনি মনে করার চেষ্টা করুন।" স্বস্তিক তখন বলতে লাগলো, "আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। আমার কিচ্ছু মনে পড়ছে না। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি আমাকে।" মেহেক তখন বলতে লাগলো, "ছোটদা ভাই তুই মনে করার চেষ্টা কর না।" এদিকে গীতা প্রাণপণ চেষ্টা করতে থাকে স্বস্তিককে মনে করানোর জন্য। আর বলতে লাগলো, "স্বস্তিক বাবু আমি আপনার স্ত্রী গীতা। গীতা আপনি গীতাকে অনেক ভালোবাসতেন। আপনার মনে নেই? আপনি রোজ এই বস্তিতে আসতেন আমার সাথে দেখা করার জন্য। প্লিজ একবার মনে করুন।" তখন মেহেকও বারবার বলতে থাকে, "এই ছোটদা ভাই তুই একবার মনে কর। তোর কি কিচ্ছু মনে নেই? তোর কোনো কথাই মনে নেই? তোর সন্তানের কথা মনে নেই? তুই গীতা বৌদিকে বিয়ে করছিস। গীতা বৌদি তোর স্ত্রী।" তখনই স্বস্তিক বলতে লাগলো, "না আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে।" এই বলে স্বস্তিক একদিকে চলে যায়। আর তখন গীতা কান্না করতে থাকে। গীতা তখন বলতে লাগলো, "স্বস্তিক বাবু আপনি প্লিজ একবার মনে করার চেষ্টা করুন। ডাক্তার বলেছে আপনি যদি মনে করার চেষ্টা করেন তাহলে আপনার সবকিছু মনে পড়ে যাবে। প্লিজ স্বস্তিক বাবু আপনি একবার ভাবুন। একবার আমাদের সে পুরানো কথাগুলো মনে করুন।" তখনই স্বস্তিক বলতে লাগলো, "না আমার মনে পড়ছে না। আমি বলছি তো আমার মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে।" তখন গীতা জড়িয়ে ধরে স্বস্তিককে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কিচ্ছু মনে পড়ছে না স্বস্তিকবাবু আপনার আমার কথা? আমার সন্তান আসতে চলেছে। আপনারই সন্তান। আপনি ভেবে দেখুন স্বস্তিকবাবু।" স্বস্তিক তখন তার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, "আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাবো। আমি এই জায়গাটা চিনি না। আমি কোথায় এসেছি? প্লিজ আমাকে ছেড়ে দিন।" এই বলে সবাইকে দূরে সরিয়ে দিয়ে স্বস্তিক একদিকে চলে যায়। এদিকে গিন্নির পাঠানো লোকগুলি সেখানে চলে আসে। আর এসে গীতাকে পিছন দিক থেকে মাথায় এত জোরে আঘাত করে তখন গীতা নিচে পড়ে যায়। আর এদিকে লোকগুলি তখন বলতে লাগলো, "দেখ আজকে তোর অবস্থা কি করে দেখ। তোকে এখানেই আমরা পুঁতে রেখে দিয়ে যাবো।" এই বলে গীতাকে আবারও মারার চেষ্টা করে। গীতা তখন লাঠিটা নিয়ে কষ্ট করে উঠে দাঁড়ায়। এদিকে অঙ্কিত আর মেহেকও ওদের সাথে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে খুব লড়াই হয় ওদের সাথে। কিন্তু গীতার মাথায় বারবার আঘাত করার সাথে, সাথে গীতা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর গীতাকে যখন গীতার সন্তানের কে মেরে ফেলার চেষ্টা করে তখন গীতা অনেক কষ্টে উঠে দাঁড়ায়। স্বস্তিক সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে মেহেক চিৎকার করতে থাকে, গীতা বৌদি" বলে। আর ওই লোকগুলি তখনও কিন্তু গীতাকে ছাড়ে নাই। আর বলতে লাগলো, "তোকে এখানে শেষ করাতে তারপর আমরা এখান থেকে যাবো।" তখন গীতা ওদের সাথে প্রাণপণ লড়াই করে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত গীতা সেখানে থাকা একটা কুড়ুল হাতে নিয়ে নেয়। আর কুড়ুলটা দিয়ে ওই লোকগুলোকে শায়েস্তা করতে থাকে। এদিকে অঙ্কিত আর মেহেকও বারবার করে গুন্ডাদের হাত থেকে গীতাকে বাঁচানোর চেষ্টা করে। মেহেক তখন বারবার স্বস্তিককে বলতে লাগলো, "এই ছোদ্দা ভাই গীতা বৌদিকে বাঁচা, তোর সন্তানকে বাঁচা। ওরা মেরে ফেলবে তোর সন্তানকে। ওরা গীতা বৌদিকে মেরে ফেলবে।" তখনই সেই মুহূর্তে একটা লোক এসে যখন গীতার পেটে আঘাত করতে যাবে, গীতা তখন কোনো
ক্রমে সেই লোকটার হাত থেকে তার পেটের সন্তানকে বাঁচিয়ে ফেলে। আর তার সাথে, সাথে গীতা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মেহেক চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "গীতা বৌদি, গীতা বৌদি তুমি তোমার সন্তানকে বাঁচাও।" তখন গীতা বৌদি হাতে কুড়ুল নিয়ে রণচণ্ডী রূপ ধারণ করে ওই গুন্ডাদেরকে মারতে থাকে। আর সাথে মেহেক আর অঙ্কিতও হেল্প করতে থাকে। কিন্তু এদিকে স্বস্তিক সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। স্বস্তিক কিছুই বলে না। শেষ মুহূর্তে গীতা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মেহেক গিয়ে দৌড়ে গিয়ে গীতাকে ধরে ফেলে আর বলতে লাগলো, "এই অঙ্কিত, কিচ্ছু হবে না তো? বাচ্চাটার কিছু হবে না তো? গীতা বৌদির কিচ্ছু হবে না তো?" তখন বলতে লাগলো, "না, না, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে।" তখনই মেহেক তার দাদাভাইয়ের কাছে ছুটে গিয়ে বলতে লাগলো, "এই ছোটদা ভাই, প্লিজ তুই বৌদি ভাইকে বাঁচা, তুই গীতা বৌদিকে বাঁচা, তোর সন্তানকে বাঁচাও। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তোকে হাসপাতালে যেতে হবে।" কিন্তু স্বস্তিক কোনো কথাই বলে না। তখনই অঙ্কিত বলতে লাগলো, "এসব কথা পরে হবে। আগে আমরা গীতা বৌদিকে নিয়ে হাসপাতালে যাই। ওকে বাঁচাতে হবে। না হলে ও শেষ হয়ে যাবে।" এই বলে ওরা একটা গাড়ি নিয়ে এসে সেখান থেকে গীতাকে নিয়ে হাসপাতালে ছুটে আসে। এদিকে বাড়িতে টিপ বলতে লাগলো, "এই সঞ্জয়, সঞ্জয় তুমি কোথায়?" তখন টিপের সঞ্জয়কে খুঁজে না পেয়ে বলতে লাগলো, "আবার ওরা কোথাও নিয়ে গেছে। আমি এবার ওদের কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না ওদেরকে। না বলে আমাকে সঞ্জয়কে আবার ওরা ভুলভাল বুঝানোর জন্য নিয়ে গেছে। না একটা ফোন করি।" এই বলে বারবার ফোন করতে থাকে টিপ। এদিকে গীতাকে হাসপাতালে নিয়ে ছুটতে থাকে টিপ, এ মেহেক আর অঙ্কিত। আর সঞ্জয় তখন দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। আর যখনই নিয়ে যাচ্ছিল তখন গীতা সঞ্জয়ের সেই কলারটা ধরে বলতে লাগলো, "স্বস্তিক বাবু, স্বস্তিক বাবু আপনি আমার স্বস্তিক বাবু।" তখনই স্বস্তিকের কেমন জানি না অনুভূতি হতে থাকে। এদিকে তো বাড়িতে টিপ কোথাও সঞ্জয়কে খুঁজে পাচ্ছে না। আর বলতে লাগলো, "সঞ্জয় কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে? আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে না বলে সঞ্জয়কে নিয়ে গেছে।" এদিকে সঞ্জয় আর তার স্বস্তিক সেইখানে দাঁড়িয়ে ভাবতে থাকে সবকিছু। আর হঠাৎ করে সঞ্জয় বাড়িতে চলে আসে। সঞ্জয়কে দেখার সাথে, সাথে টিপ বলতে লাগলো, "ওরা? ওরা তোমাকে নিয়ে গেছে? আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমাকে না জিজ্ঞেস করে তোমাকে কোথায় নিয়ে গেছে? এই সঞ্জয়, এই সঞ্জয়, এই তো আমি।" কিন্তু সঞ্জয় কোনো কথা বলে না। তখনই টিপের সন্দেহ হয়। টিপ তখন বলতে লাগলো, "সঞ্জয় তোমার কি হয়েছে? কি হয়েছে সঞ্জয়?" আমি তোমার স্ত্রী। এই তো আমি তোমার সামনে আছি। তোমার কি কষ্ট হচ্ছে?" সঞ্জয় তখনও কোনো কথা বলে না। সঞ্জয় তখনও বারবার করে মনে করতে থাকে সেই গীতার কথাগুলি। গীতাই বলেছিল, "আপনার কি মনে পড়ছে না? আমি আপনার স্ত্রী। প্লিজ আপনি মনে করুন।" আর মেহেকের কথাগুলিও মনে পড়তে থাকে। তখন সঞ্জয়ের মাথায় আবারও কষ্ট হতে থাকে। সঞ্জয় প্রচন্ড রেগে থাকে। তখন টিপ বলতে লাগলো, "সঞ্জয়, সঞ্জয় তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী টিপ।" তখনই সঞ্জয় রেগে গিয়ে বলতে লাগলো, "টিপ সত্যি করে বলো আমি কে? আমার পরিচয় কি?" টিপ তখন বলতে লাগলো, "তুমি আমার হাসব্যান্ড। আমি তোমার স্ত্রী। তোমার নাম সঞ্জয় লাহিড়ী, তোমার মায়ের নাম প্রিয়া লাহিড়ী। এছাড়া তোমার আর অন্য কোনো পরিচয় নেই।" তখন স্বস্তিক প্রচন্ড রেগে যায় টিপের উপর আর বলতে লাগলো, "মিথ্যে কথা বলবে না। একদম মিথ্যে কথা বলবে না। সত্যি পরিচয়টা আমাকে দাও।" তখনই ভয় পেয়ে যায় টিপ। টিপ তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো সঞ্জয়? আমি তো বলছি।" আর টিপে তখন মনে পড়ে যায়। গীতা বলেছিল, "হ্যান্ডরাইটিংটা তো মিলে গেছে। অর্ধেক জেতটা আমিই জিতে গেছি। তারপর বাকি যেটা না হয় আদালতে হবে।" তখন টিপ ভয় পেয়ে বলতে লাগলো, "গীতা, নিশ্চয়ই গীতা তোমাকে কিছু ফুসলিয়েছে?" তখন স্বস্তিক রেগে বলতে লাগলো, "শোনো, গীতা কিছুই ফুসলায়নি। গীতার আজকে এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমিই গীতার এই অবস্থাটা করেছো।" তখনই টিপ রেগে গিয়ে বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে যদি না পাই আমি তোমাকে কারো হতে দেব না। দরকার পড়লে আমি তাকেও খুন করে ফেলবো। আমি তোমাকেও খুন করে ফেলবো।" এ কথাটা বলতে সঞ্জয় তখন বলে উঠে, "কি বলছো তুমি? তুমি কি বলছো? এটাই তাহলে তোমার আসল রূপ?" এইদিকে হাসপাতালে গীতাকে নিয়ে আসলে ডাক্তার দেখে বলতে লাগলো, "রোগীর অবস্থা অনেকটাই খারাপ।" তখনই মেহেক কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "গীতা বৌদি বাঁচবে তো? গীতা বৌদির বেবিটা কিছু হবে না তো?" এদিকে স্বস্তিক টিপকে উচিত শিক্ষা দিয়ে বলতে লাগলো, "আমি এক্ষুনি হাসপাতালে যাব। আমি গীতাকে দেখার জন্য হাসপাতালে যাব। তোমার এই রূপটা আমি আগে কেন বুঝতে পারলাম না? টিপ